এই সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমি ভাতা দিয়ে ভোট পাচ্ছি ভালোভাবে, আমি শুধু চাকরির হেডেক নেবো কেন? আচ্ছা, ব্যাঙ্গালোরের লোকেরাও তো এবার আমাদের পেটাবে, কারণ আমরা তো ওখানে চাকরি চোর। আপনারা শিল্পকে মেরে তাড়িয়েছেন বাঙালিরা, কিন্তু আমরা বলে যাচ্ছি এলআইসি বিক্রি হয়ে গেল, ট্রেন বিক্রি হয়ে গেল, আকাশ বিক্রি হয়ে গেল, বাতাস বিক্রি হয়ে গেল। কিনলোটাকে? বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের নিচে পড়তো, ছাতিম গাছের নিচে রবীন্দ্রনাথ ক্লাস নিতেন, আজকেও তাই হবে? এটা হবে না আজকে। আর ওই শিক্ষক যদি সিভিক হয় তাহলে তার মান যেমন হওয়ার তেমনই হবে। আপনার লোন মুকুব নাও হতে পারে, কর্পোরেটকে সাপোর্ট করতে হবে। আমার লক্ষ্য হচ্ছে এই মিল খোলার লড়াইটা শুরু হবে। নমস্কার, আমি তপজা, আপনারা দেখছেন বিজনেস প্রাইম নিউজ। আর আজকে আমরা শুরু করতে যাচ্ছি আজকের অনুষ্ঠান মহাভারতের অর্থনীতি। আজকে আমাদের গেস্ট রয়েছেন বরানগর বিধানসভার বিজেপি প্রার্থী সজল ঘোষ। আপনাকে স্বাগত সজলবাবু বিজনেস প্রাইম নিউজে। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, 2024-এর লোকসভা নির্বাচনের মন্ত্র হচ্ছে ইস বার 400 পার। প্রতিশ্রুতি মতো আমরা রাম মন্দির তৈরি হতে দেখেছি, আমরা G20-র অধিনায়কত্ব করেছি এবং খুব শীঘ্রই বিশ্বগুরু হওয়ার পথে ভারত। কিন্তু তথ্য বলছে 2023-এর নিরিখে দেশে শিক্ষিত বেকারের সংখ্যা 83%। এইভাবেই কি ভারত জগৎসভায় শ্রেষ্ঠ আসন নেবে? প্রথম কথা হচ্ছে, আপনার এই যে তথ্যগুলো যে কারা সাপ্লাই করে, কোন কোন দপ্তর সাপ্লাই করে, কাদের তথ্য দিচ্ছেন তার উপরে নির্ভর করবে। আমরা এর আগে দেখেছি হাঙ্গার ইন্ডেক্স। হাঙ্গার ইন্ডেক্সে আমরা ছিলাম শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তানের পরে। তো এখন সেই দেশগুলো পৃথিবীর মানচিত্র থেকে প্রায় হারিয়ে গেছে। আমরা চাল, আটা, গম না পাঠালে সেই দেশগুলো খেতে পায় না। অতএব নির্ভর করবে যে কাদের তথ্য, কার তথ্য। অতএব সেই তথ্যের ওপরে নিশ্চয়ই এখনও দেশ থেকে বেকারত্ব দূর হয়নি। এবারে আপনারা বেকার কিভাবে ধরেন? একটা ছেলে যদি স্বনিযুক্তি প্রকল্পে থাকে, একটা ছেলে ধরুন উবের চালাচ্ছে, একটা ছেলে র্যাপিডো করছে, আপনি তাকে বেকার ধরবেন না আপনি তাকে সকার ধরবেন? আপনি যদি ধরেন যে সরকারি চাকরি হিসেবে যদি দেখেন তাহলে দেখবেন আপনার যে এখনও অনেক বেকার। কিন্তু যদি আপনি স্বনির্ভর প্রযুক্তি যেগুলো আছে সেগুলো যদি দেখেন, এমএসএমইগুলো যদি দেখেন, তাহলে দেখবেন হাজার হাজার ছেলেমেয়ে কাজ করছে। হ্যাঁ, অতএব এটা আপনার দেখার উপরে নির্ভর করবে। তথ্য যারা তৈরি করে তারা বিভিন্ন ধরনের, তাদের বিভিন্ন এজেন্ডা কাজ করে, সেই এজেন্ডার উপরে তারা তথ্য বানায়। অর্থাৎ এই তথ্য কাদের আমার সেটা জানা নেই। তাহলে আমি যদি আপনার কথার সূত্র ধরেই বলি, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বেকার যুবকের সংখ্যা এবং তাদের পরিণতিটা কি হতে পারে আপনার তরফ থেকে? আপনার কি প্ল্যানিং রয়েছে তাদের পরিণতি নিয়ে? দেখুন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 5.5 লক্ষ সরকারি পদ খালি, তাদের মধ্যে 3.5 লক্ষ শিক্ষক বা শিক্ষাকর্মী। যারা যোগ্য তারা ধর্মতলায়, শহীদ মিনারের নিচে, মাতঙ্গিনী হাজরার মূর্তির নিচে তারা অবস্থান করছে। আর যারা অযোগ্য তারা আপনার আমার ছেলে মেয়েকে ক্লাসে গিয়ে টিউশন দিচ্ছে। এবারে খুব স্বাভাবিকভাবেই এই 5.5 লক্ষ পদ যদি আমাদের পূরণ হয়ে যেত তাহলে আমাদের পশ্চিমবঙ্গের বেকার সমস্যা অনেকটা কমে যেত। কিন্তু মুশকিল হচ্ছে এই সরকারের ইচ্ছে বা লক্ষ্য কোনো নতুন কর্মসংস্থান ক্রিয়েট করার দিকে নেই। এদের লক্ষ্য হচ্ছে ভাতা দিয়ে যাও, ক্যাশ পয়সা প্রতি মাসের শেষে, মাসের শুরুতে, তাতে ভোট পারচেস হয়। আর ভোট সর্বস্ব রাজনীতিতে এটা বেশ ভালো উপায়। তাই হচ্ছে, আমরা ভোট দিচ্ছি, আপনারা লাইন দিয়ে ভোট দিচ্ছেন। আচ্ছা, কর্মসংস্থানের প্রসঙ্গ যখন উঠলই তখন শিল্প সব থেকে বড় কর্মসংস্থান তৈরি করে। গুজরাটে যেমন আমরা দেখেছি টাটা রয়েছে, উত্তরপ্রদেশে স্যামসাং রয়েছে। বাংলায় যদি বিজেপি আসে তাহলে বাংলার জন্য কে আসতে পারে, কি প্ল্যানিংয়ে রয়েছে? দেখুন, কে আসতে পারে জানি না, কে আসতে পারে তার উপরে কোনো কথা হয় না। হ্যাঁ, এরকম ধরনের বলা যায় যে কে আসতে পারে, টেসলা চলে আসবে আমি বলে দেবো, এরকমভাবে হয় না। আগে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। আজকে আপনি একটা কারখানা নেবেন, আপনাকে জমি দেবে না কেউ, বলবে আপনি আপনার জমি কিনে নিন। তারা এইভাবে সম্ভব? এই বেচারাম মান্নারা টাটাদের কাছে জমি বেচেছে, সেখান থেকে পয়সা খেয়েছে, আবার তারপর আন্দোলন করে কারখানাটাকে তুলে দিয়েছে। যেখানে টাটা চলে যায়, দেখুন বিশ্বের তাবড় শিল্পপতিদের কাছে টাটা একজন আইডিয়াল আইকন। যেখানে টাটা যে রাজ্যে স্টে করতে পারেনি সেই রাজ্যে কোনো শিল্পপতি সাধারণভাবে আসতে চাইবেন না, কোনো শিল্প গোষ্ঠী আসতে চাইবেন না। আগে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে যে আপনি জমি বেচতে যাও, মানে জমি পাবলিকের কাছ থেকে কেনার থেকে সরকার বিক্রি করতে পারবে।
হ্যাঁ, আপনার কাছে কেউ বলবে না যে এখানকার জমির ইট বালি সিমেন্ট চুন সব আমি দেবো, লেবার আমি সাপ্লাই করব। আমি এখানকার মানে ডিউটি টাইম আমার লোক আমার কর্মচারী আমি স্থির করব। এগুলো যতক্ষণ না যাবে ততক্ষণ এ রাজ্যে কিছু হবে না। এটা সেই বাম আমল থেকে শুরু হয়েছিল সিআইটিউর আন্দোলনের মাধ্যম দিয়ে, সেটা এখনও তার লিগাসি বহন করে চলেছে তৃণমূল সরকার। কিন্তু বিজেপি কিন্তু বর্তমানে যুব সমাজের মধ্যে একটা আইডিয়াল একটা ভিত স্থাপন করতে সমর্থ হয়েছে, তাদের একটা আইডিওলজি রয়েছে। তো সেক্ষেত্রে আপনার তরফ থেকে শিক্ষিত বেকার যুবক এবং যারা এখনো কাজ পায়নি, যারা কাজের জন্য সন্ধানে ঘুরে বেড়াচ্ছে, তাদের ভবিষ্যৎটা কি? বেকারত্বটা জাতীয় সমস্যা, এর সলিউশনটা কি? দেখুন, এর সলিউশন আপনার হাতে আছে, এই সলিউশন আমাদের হাতে, সবার হাতে আছে, আমার একার হাতে না। আগে এই সরকারটাকে এখান থেকে সরাতে হবে। একটা সরকারের একটা দৃষ্টিভঙ্গি থাকা উচিত যে আমি এই দৃষ্টিতে চলব, আমি সরকারি চাকরি দেব না আমি ভাতা দেব। এই সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে আমি ভাতা দিয়ে ভোট পাচ্ছি ভালোভাবে, তা আমি শুধু চাকরির হেডেক নেব কেন? আমি সিভিক দিয়ে আমি কাজ চালিয়ে নিচ্ছি, 10,000 টাকায় কাজ হয়ে যাচ্ছে, আমার তাকে পেনশন দিতে হয় না, কোনো সোশ্যাল সিকিউরিটি দিতে হচ্ছে না, কিচ্ছু দিতে হচ্ছে না। আজ আছে কাল নেই, 100 দিনের কাজ পেলেই মানুষ খুশি হয়ে যাচ্ছে, তাই চলছে, এরমভাবেই চলছে। তাহলে আপনাদের সরকার পরিবর্তিত হলে, আমাদের সরকার পরিবর্তিত হলে এই পরিস্থিতি পরিবর্তিত হবে, সেই ভরসা আমরা পাচ্ছি আপনার থেকে? আমার থেকে পেতে হবে না। আপনি ভারতবর্ষের 18টা প্রদেশে আমাদের সরকার আছে, আমাদের বা আমাদের গোষ্ঠীর সরকার আছে। আপনারা সেই রাজ্যগুলো দেখে আসুন না, আপনি উত্তরপ্রদেশ দেখে আসুন না, যে উত্তরপ্রদেশের লোকেদের আগে আমরা হেয় করতাম, যে উড়িষ্যার লোকেদের আমরা আগে হেয় করতাম। উড়িষ্যায় আমাদের সরকার নেই, কিন্তু আজকে মানুষ, বাঙালি ছেলেরা উড়িষ্যায় চলে যাচ্ছে, বাঙালি ছেলেরা উত্তরপ্রদেশে চলে যাচ্ছে। দেখে আসুন, সেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করলে এখানেও কোম্পানি আসবে, এখানেও কাজ হবে। লাখে লাখে ছেলে মেয়ে চলে যাচ্ছে ব্যাঙ্গালোরে। আচ্ছা, ব্যাঙ্গালোরের লোকেরাও তো এবার আমাদের পেটাবে, কারণ আমরা তো ওখানে চাকরি চোর, আমরাও তো ওদের চাকরিগুলো চুরি করছি বলে এবার ওরা বলতে শুরু করবে। অত্যন্ত কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। আসলে বাঙালির ঘুম বড্ড দেরিতে ভাঙে। সিপিএমকে তাড়াতে এরা 35 বছর নিয়েছে, পিসিমণির 12-13 বছর হয়ে গেল। এটা বুঝতে হবে, এটা বাঙালিকে বুঝতে হবে। যদি আপনার কথা ধরেই এগোই পরবর্তী প্রশ্নের দিকে, গুজরাট আমাদের কাছে একটা মডেল, কিন্তু যে সূত্র মারফত জানা যাচ্ছে যে গুজরাটে যে হারে বিনিয়োগ গড়াচ্ছে সে হারে চাকরি বর্ষাচ্ছে না, হলেও ডেলি ওয়েজেসটা বেশ কম। কি বলবেন এই সূত্রে? এই তথ্য আপনার, আমার কাছে এই তথ্য জানা নেই, কোথায় গজরাচ্ছে কোথায় বর্ষাচ্ছে এটা আমি বলতে পারবো না। আমি জানি এখান থেকে টাটা সানন্দে গেছে, হয়তো ন্যানোটা আর নেই, কিন্তু নেক্সাস তো তৈরি হচ্ছে, ওখানে টেসলা এসছে, ওখানে আরও বহু কোম্পানি এসছে, শুধু গাড়ি নয়, একটা ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হয়ে গেছে। এবার কে গজরাচ্ছে কোথায় বর্ষাচ্ছে, এই ইন্ডাস্ট্রিয়াল হাবে কে কাজ করছে, রোবট না মানুষ, এটা আমি বলতে পারবো না, সে জ্ঞান আমার নাই। কিন্তু আমি যতটা যা দেখেছি, আমি যতটা যা স্টাডি করেছি, টাটাকে কেন্দ্র করে 10 কিলোমিটার অঞ্চলের ভেতরে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে একজন করে ছেলে মেয়ে টাটাতে চাকরি করে না, মানে ওই সানন্দে চাকরি করে না। এটা আমার এখানে হলে আমাদের বিরাট একটা কর্মসংস্থান আমাদের হতো, আমাদের একটা বিরাট বিনিয়োগ আসতো, অ্যানজিলারি তৈরি হতো, সিঙ্গুরের জমির দাম আকাশ ছুঁয়েছিল, এখন সেই জমি কেউ খুচরো পয়সা দিয়েও কিনবে না, এমন অবস্থায় চলে এসছে। যা যা হওয়ার তাই তাই হচ্ছে। সিঙ্গুর মানে হুগলি থেকে খুব একটা দূরে নয়, এবং হুগলি এতদিন যার দখলে রয়েছে তিনি হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়। কি করবে? শিল্প আনার তো অন্তত ব্যবস্থা। এটা ভুল কথা। পশ্চিমবঙ্গের সরকার কার হাতে আছে? লকেট চ্যাটার্জি দিল্লির নীতি নির্ধারণ কমিটিতে আছে, তারা দিল্লির কেন্দ্রীয় আইন প্রণয়ন করেন, এগুলো তো রাজ্যের ব্যবস্থা। লকেট চ্যাটার্জি কী করবে? আমার পাড়ার কাউন্সিলর আমি, সরকারি আইন, পুরসভার আইন যদি গণ্ডগোলিয়াস হয়, তাতে যদি একটা বেআইনি বাড়ি তৈরি হয়, মানে বাড়ি তৈরি হয় এবং সে বাড়িটা যদি ধসে পড়ে, আমি কি করব? সেখানে আমার কিছু করার আছে? এখানেও ঠিক তাই। লকেট চ্যাটার্জি কী করবে? লকেট চ্যাটার্জি শিল্প আনবে? এটা ঠিক কথা না। কিন্তু শিল্প আনার প্ল্যানিং তো আমরা কিছু পেতে পারতাম। শিল্প এসে যখন যেখান থেকে ছুটে পালিয়ে গেছে, তার আবার প্ল্যানিং কি আসবে? আপনারা শিল্পকে মেরে তাড়িয়েছেন বাঙালিরা,
এই বাংলার এখানে তো আমাদের মধ্যেই অনেকে তো ছিলেন, এমন তো নয়। মানে আমি কোনো তৃণমূল, সিপিএম, কংগ্রেস বলছি না, আমরা বাঙালিরাও তো এই মুভমেন্টে ছিলাম সেই সময় মমতার সঙ্গে, এটা তো অস্বীকার করা যাবে না। এর দায়িত্ব তো নিতে হবে আমাদের সবাইকে। বরানগর বিধানসভায় আপনি প্রার্থী এবং আপনার বরানগর অঞ্চল এবং ডানলপ অঞ্চল একসময় শিল্পাঞ্চল নামে বেশ প্রসিদ্ধ ছিল। 11খানা মিল বন্ধ, 11খানা মিল বন্ধ। মা মাটি মানুষ, পুরো মা মাটি মানুষকে মাটিতে মিশিয়ে দিয়েছে এরা। 11টা শিল্প এখানে, 11টা মিলস বন্ধ। কি করবেন আপনি? এখানে আমি যদি এমএলএ হই সব মিল খুলে যাবে, কিন্তু মিল খোলার লড়াইটা শুরু হতে পারে। আমরা আপনার প্ল্যানিংটাই জানতে চাইছি, আসলে আপনি কি করতে পারেন। আমার লক্ষ্য হচ্ছে এই মিল খোলার লড়াইটা শুরু হবে। এখানে যে কটা মিল আছে সেখানেও বাইরে থেকে লেবার আনা হয়, লোকাল লেবার নেওয়া হয় না। বাইরে থেকে লেবার আনলে আমার আপত্তি ছিল না, কিন্তু বাইরের লেবারকে হাতে নগদ পয়সা দিয়ে তাকে বিদায় করে দেওয়া হচ্ছে, কোনো আইন মানা হচ্ছে না। সবাই চোখ বুজে আছে, তাদের কোনো সোশ্যাল সিকিউরিটি নেই, না পিএফ আছে, না ইএসআই আছে, না কিচ্ছু আছে। লোকাল লোক নিতে গেলে 500 কোটি টাকা রোজ দিতে হতো, সেখানে থেকে তারা 300 350 টাকায় লোক নিয়ে আসছে, কাজ করাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে, হাতে নগদ দিয়ে দিচ্ছে, ডেলি পেমেন্ট চলে যাচ্ছে। শিল্পের একটা যে বেহাল অবস্থা সেটা আপনার কাছ থেকে স্পষ্ট হলো। যদি একটু শিক্ষার ক্ষেত্রে আসি, জেলাভিত্তিক তথ্য ভাণ্ডার বলছে 4 বছরে দেশজুড়ে 4 লক্ষ সরকারি স্কুল বন্ধ হয়েছে এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সংখ্যাটা 8,207। এগিয়ে যোগী রাজ্য উত্তরপ্রদেশ, সেখানে সংখ্যাটা 26,000। এই বৈষম্যটা কেন? এটা কি বেসরকারিকরণকেই প্রশ্রয় দেওয়া হচ্ছে না? আপনার তথ্য যদি সঠিক হয় তাহলে আপনার প্রশ্নটা, উত্তরটাও সঠিক, আপনি যেটা বলেছেন, কিন্তু আপনার তথ্যটা আমার জানা নেই। দেশ জুড়ে 2 লক্ষ স্কুল বন্ধ হয়েছে, পশ্চিমবঙ্গে 8,200, আর আপনি উত্তরপ্রদেশ 26,000। তাহলে প্রদেশের মধ্যে, আমাদের দেশে যতগুলো প্রদেশ আছে তার মধ্যে 2টো প্রদেশ হয়ে গেল। সর্ববৃহৎটা যদি 26টা হয়, 26,000 হয়, তাহলে 2 লক্ষ পৌঁছতে অনেকটা সময় এখনো লাগবে। অতএব এই তথ্যটা আমার কাছে জানা নেই। একটা স্কুল বন্ধ হয়ে যাওয়াও দুর্ভাগ্যজনক, একটা স্কুল বন্ধ হয়ে যাওয়াটাও দুর্ভাগ্যজনক, সে যে সরকারি থাকুক না কেন, যেই থাকুক না কেন। সরকারি স্কুল যে বন্ধ হচ্ছে এবং সরকারি স্কুলে যে পঠন পাঠনের মান যে নিম্নগামী, সে কথা তো আপনি স্বীকার করবেন। হারে হারে স্বীকার করব, না করার উপায় কি আছে? শিক্ষার মান উন্নত করার জন্য আপনি কি বলবেন? যোগ্যদের শিক্ষক পদে নিয়োগ করতে হবে। আর ওই শিক্ষক যদি সিভিক হয়, শিক্ষক যদি ক্যাজুয়াল হয়, হ্যাঁ, তাহলে তার মান যেমন হওয়ার তেমনই হবে। দেখুন, একটা হীরক রাজার দেশে দেখেছেন, সেখানে একটা স্লোগান ছিল, এরা যত জানে তত কম মানে। আমাদের রাজ্যের সরকারও সেই পদ্ধতিটাকে ফলো করছে। রাজ্যের সরকার বুঝতে পেরেছে যে এরা যত জানবে তত এরা কম মানবে, তাই যত কম জানবে তত ভালো। এটি প্রক্রিয়াটা আজকে থেকে শুরু হয়নি। সিপিএম ইংরেজি তুলে দিয়েছিল, পাস ফেল তুলেছিল, এবং সেটা ক্রমান্বয়ে আজকে চলছে, চলে আসছে। ওরা ইংরেজি তুলেছিল, এরা স্কুল তুলে দিয়েছে। এরা 3.5 লক্ষ স্কুলে পদ খালি রেখেছে। যে স্কুলে মাস্টার মশাই নেই সেই স্কুলে কোন ছাত্র আসবে? দেখুন, আমাদের প্রতিপক্ষ হ্যাঁ দিল্লির সরকার, কিন্তু দিল্লির সরকার শিক্ষাক্ষেত্রে একটা নজির গড়েছে বলে আমার ধারণা। যেখানে সরকারি স্কুলে পড়তে বেসরকারি স্কুল থেকে ছেলেরা চলে আসছে। শিক্ষার মান, হ্যাঁ, স্কুলের মান, স্কুলের মধ্যে একটা ব্ল্যাকবোর্ড থাকতে হবে, ছাত্রকে ভদ্রভাবে বসতে দিতে হবে। যতই যাই হোক, আপনি যদি তাকে বসার জায়গা না দেন, ঘরে যদি একটা ব্ল্যাকবোর্ড না থাকে, একটা যদি পাখা না থাকে, গোয়াল ঘরে যদি আপনি ক্লাস করবেন বলে মনে করেন, যে আপনি যদি মনে করেন যে বিদ্যাসাগর ল্যাম্পপোস্টের নিচে পড়তো, আপনি যদি মনে করেন ছাতিম গাছের নিচে রবীন্দ্রনাথ ক্লাস নিতেন, আজকেও তাই হবে, এটা হবে না আজকে। তাই যথোপযুক্ত ইনফ্রাস্ট্রাকচার চাই। তারা ইনফ্রাস্ট্রাকচার দিয়েছে, ভালো টিচার দিয়েছে, স্কুলগুলোর মান উন্নত করেছে, কমফোর্টেবল করেছে ছেলেদের মেয়েদের জন্য, অ্যাট্রাক্ট করেছে ছেলেদের আসার জন্য। এখানে মিড ডে মিল দিয়ে অ্যাট্রাক্ট করতে হয় আমাদের দেশে, যাতে মিড ডে মিল খাবার লোভে ছেলে মেয়েরা আসে। অত্যন্ত দুর্ভাগ্যজনক, শিক্ষার লোভে নয়, দুমুঠো ভাতের লোভে আসে যেখানে ছাত্ররা,
সেই ভাত ও টিকটিকি, সাপ, ব্যাং রোজ আপনাদের মতন কোনো না কোনো পোর্টাল, কোনো না কোনো টিভি চ্যানেল, মেন স্ট্রিম মিডিয়াতে দেখতে পাই আমরা। অতএব সেই খাবারেরও খাবার ইচ্ছে মানুষের থাকে না। গবাদি পশু খায় না। এলাকার তৃণমূল পঞ্চায়েত প্রধানকে 7 দিন ধরে ওই খাবার খাইয়ে দিলেও তৃণমূল ছেড়ে দেবে, অথচ ওই খাবার আমাদের ছেলে মেয়েদের খেতে হবে। এই হচ্ছে অবস্থা। এখানে কি করে লোকে লেখাপড়া করবে? আচ্ছা, যোগী রাজ্যে যে সংখ্যাটা আমি বললাম 26,000, আপনি বললেন যে সঠিক নাও হতে পারে তথ্য, বা আমার তথ্যটা সম্বন্ধে আমার জানা নেই। আচ্ছা, যদি তাও না হয়, 26,000 যদি নাও হয়, সেটা আমি খুব কম করে দিলাম, যা রটে তার কিছুটা তো বটে। তো সেখানে শিক্ষার পরিস্থিতি এরকম। যা রটে তার সবটা যে বটে রাজনীতিতে, তাও হয় না। LIC তো বিক্রি হয়ে গেছে, তাই তো? কার কাছে বিক্রি হয়েছে বলতে পারবেন? ট্রেনটা তো বিক্রি হয়েছে। আচ্ছা, কে কিনেছে বলতে পারবেন? বলতে পারবে না কেউ। কিন্তু আমরা বলে যাচ্ছি LIC বিক্রি হয়ে গেল, ট্রেন বিক্রি হয়ে গেল, প্লেন বিক্রি হয়ে গেল, আকাশ বিক্রি হয়ে গেল, বাতাস বিক্রি হয়ে গেল। কিনলোটা কে? কেউ বলতে পারছে না। এটা হচ্ছে প্রোপাগান্ডা। এটা হচ্ছে গোয়েবেলসের থিওরি। একটা ছাগলকে নিয়ে একটা ব্রাহ্মণ যাচ্ছে, 3টে ঠগ 3 মাথার মোড়ে দাঁড়িয়ে তাকে বলল, কুকুর নিয়ে কোথায় যাচ্ছ? মানুষ বিশ্বাস করতে শুরু করেছে। ব্রাহ্মণ বিশ্বাস করলো যেটা কুকুর। এটাও ঠিক তাই। এমন প্রচারের যন্ত্র চোঙাগুলো এমনভাবে বাঁধা আছে, এমন জোরে জোরে তাতে আওয়াজ দিচ্ছে লাউডস্পিকারে, আমরা মানতে শুরু করেছি। ভুলটা তো কোথাও কি ভাঙতে হবে। যদি আমরা ভাঙার চেষ্টা করব, আপনারা ভাঙবেন। হ্যাঁ, আপনার আমার যৌথ প্রয়াসে ভাঙবে। আচ্ছা, ইলেকটোরাল বন্ডে যারা টাকা দিয়েছে, যে সমস্ত কোম্পানি, যদি আপনারা এই রাজ্যে আসেন, তাহলে তারা বেশি পক্ষপাতিত্ব পাবে না তো? জনসাধারণ কোথাও বঞ্চিত হবে না তো? দেখুন, এখন আমি তো বলবো হবে না, কিন্তু হবে না তার গ্যারেন্টি কোথায়? এই প্রশ্ন আপনি করবেন। গ্যারেন্টি হচ্ছে ভারতবর্ষের বাকি স্টেটগুলো দেখে নিন, বাকি স্টেটগুলো দেখে নিন। আর নিশ্চয়ই আমরা শিল্পগোষ্ঠীকে সমর্থন করব। শিল্পগোষ্ঠী, দেখুন, কর্পোরেটকে সাপোর্ট করতে হবে। আপনার লোন মুকুব নাও হতে পারে, আপনার লোন মুকুব নাও হতে পারে, কিন্তু টাটা কোম্পানি যদি কোথাও ডোবে, তাহলে জানতে হবে দেশের একটা বড় অংশের মানুষ ডুবে যাবে। তখন হয়তো তাদের লোন মুকুব করতে হতে পারে। তখনই বামপন্থীরা রাস্তায় বেরোবে, তৃণমূল রাস্তায় বেরোবে যে অমুক লোকের লোন মুকুব হয়েছে, গরিবের লোন মুকুব হয়নি। আরে, গরিবকে বাঁচাতে লোন মুকুব করতে হয়। কারণ এই গোষ্ঠীগুলোর পেছনে কয়েক হাজার, কয়েক লাখ কর্মচারী যুক্ত, যারা ডাইরেক্ট, ইনডাইরেক্টের সংখ্যা অসংখ্য। তাই তাদেরকে বাঁচাতে কখনো কখনো প্রোটেকশন দিতে হয়। সেখানে একটি ব্যক্তি বা একটি মানুষ সেখানে অতটা গুরুত্বপূর্ণ নয়। কিন্তু মনে হয় টাটাদের এত কোটি আছে, আম্বানির এত আছে। আরে, আম্বানি যদি আজকে বন্ধ হয়ে যায়, আম্বানি যদি আজকে উঠে যায়, আম্বানির রোজগার বন্ধ হবে। সঙ্গে সঙ্গে আম্বানিকে কেন্দ্র করে যে কয়েক লাখ কোটি, কয়েক কোটি যে ভারতীয় তাদের সাথে যুক্ত আছে প্যাসিভলি, ডাইরেক্টলি, তারা কোথায় যাবে? অতএব তাদের বাঁচাতে হবে। এগুলো শুনতে খারাপ। একটা বিজ্ঞাপন হতো না, একটা সাবানের বিজ্ঞাপন, দেখতে খারাপ, মাখতে ভালো। এটাও সেরকম, ঠিক সেরকম। শুনতে খারাপ, কিন্তু এটাই বাস্তব। কখনো কখনো বড় শিল্পগোষ্ঠীকে আপনাকে সুযোগ দিতে হবে, যেটা সাধারণ মানুষকে দেওয়া যাবে না। আমার প্রশ্নটা এখানেই, বড় শিল্পপতিকে সুযোগ দিতে হবে, কিন্তু সেই সুযোগটা আনডিউ অ্যাডভান্টেজ না হয়। ধরুন, RPG আপনাকে 600 কোটি টাকার বন্ড দিয়েছে, তাই আপনি তাকে একমাত্র ইলেকট্রিক কোম্পানি হিসেবে, সাপ্লায়ার হিসেবে আপনি তাকে পশ্চিমবঙ্গের মাটিতে জায়গা দেবেন, কলকাতার মাটিতে জায়গা দেবেন। এটা সঠিক নয়, এটা সঠিক নয়। আমার যেমন দায়িত্ব আছে যে তাদের ব্যবসা দেওয়া, কারণ CSCর পেছনেও কয়েক হাজার কর্মী যুক্ত। ঠিক সেরকমভাবে কম্পিটিশন ক্রিয়েট দ্য মার্কেট, কম্পিটিশন ক্রিয়েট দ্য মার্কেট। আজকে যদি কম্পিটিশন দিত, তাহলে আপনার রেট কমতো। যত রেট কমতো, তত মার্কেট ক্রিয়েট হতো। আজকে যখন আপনি একটা এয়ার কন্ডিশন কেনেন, পাশাপাশি আপনি চিন্তা করেন ইলেকট্রিক বিলের কথা। আপনার যদি ইলেকট্রিক বিলটা কমতো, তো আপনি আরও 2টো AC কিনতেন, আরও 2টো পাখা কিনতেন, ব্যবসা হতো। পাখা যারা তৈরি করে, AC যারা তৈরি করে, তাদের একটা টোটাল মানি জেনারেট হতো। আজকে সেটা বন্ধ হচ্ছে, ধাক্কা খাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। আবার
কেউ কেউ করেছে এত ইউনিট অব দি ফ্রি দিয়ে বেশি দিন চলে না, এই বাস্তবটাও মানতে হবে। ফ্রি দিয়ে বেশি দিন চলে না। সরকার যদি বদল হয় বা যদি পুরনো সরকারই ফেরত আসে, যাই হোক না কেন, আপনি বললেন যে আপনার তরফ থেকে কিছু প্ল্যান এবং স্ট্র্যাটেজি থাকতে পারে এবং আপনি সেই প্রপোজালগুলো রাখতে পারেন। তো সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে, শিক্ষিত যুবকদের ভবিষ্যৎ নিয়ে আপনার কি কি প্ল্যানিং এবং স্ট্র্যাটেজি রয়েছে, এটাই আমার শেষ প্রশ্ন। প্রথম কথা, আমার কোনো স্ট্র্যাটেজি, আমার কোনো ব্যক্তি প্ল্যানের ব্যাপার নেই, পুরোটাই আমার দলগত প্ল্যান। আমার দলের একটা নীতি, আমার দলের একটা প্ল্যান, দলের সব কিছু। সেখানে আমরা তো চুনোপুটি, আমি প্ল্যান করার কে? হ্যাঁ, সহজ সরল যোগ্য শিক্ষিতদের চাকরিটা যদি দিতে, তাহলে আজকে একটা ছেলে মেয়েকে প্রাইভেট স্কুলে পড়াতে গেলে মাসে মিনিমাম 5,000-6,000 টাকা খরচা আছে। মানে কমসে কম 1,500-2,000 টাকা কমসে কম মাইনে আছে, স্কুলে পৌঁছানোর খরচা আছে। আমাদের সময় মাস্টারমশাইরা হতেন অলরাউন্ডার, বাংলা টু ইতিহাস, মাঝখানে সায়েন্স, অঙ্ক, সব অল সাবজেক্ট। এখন সব স্পেশালিস্ট, ইতিহাসের মাস্টার আলাদা, ভূগোলের মাস্টারমশাই আলাদা, ফিজিক্যাল সায়েন্সের মাস্টারমশাই আলাদা, লাইফ সায়েন্স, আমাদের সময় লাইফ সায়েন্স ছিল, এখন কী নাম আছে জানি না, বায়োলজি হবে, তো সবার আলাদা খরচা, তো এমনি 3 গুণ হয়ে গেছে। আমরা যদি একটা স্কুলে ভালো স্কুলিং হয়, তাহলে তার মাস্টারের দরকার কি আছে বাড়িতে? এটাই হতো, তার বাবা মায়ের অনেক টাকা বাঁচতো, তারা অন্য খাতে খরচা করতে পারত। আমার আরেকটা শেষ প্রশ্ন, শেষ হইয়াও হইল না শেষের মতন। বিরোধীরা একটা কথা বলে যে লড়াইটা নাকি জাতের নাকি ভাতের, এই প্রশ্নটা আপনার কাছে একবার রাখবো, আপনার কি মনে হয়? যারা বলে তারা বলবে উত্তরটা, আমি কি করে বলবো? যারা এটা জাতের বলে, আচ্ছা আপনি জাতের মানেটা কি বোঝাতে চাইছেন আমার একটু বোঝাবেন? আপনি যেটা বুঝছেন সেটাই। আমি তো কিছুই বুঝছি না। আমি এটা বুঝি যে একজন মুসলিম, তিনি যদি গোঁফটা কামিয়ে দাড়িটা রেখে মাথায় একটা ফেস টুপি পরে তিনি যদি পার্লামেন্টে যান, তাহলে এটা অত্যন্ত স্বাভাবিক বিষয়, তাকে কেউ কিছু বলবে না যে এই তুমি এরম কেনভাবে এসছো। কিন্তু আমি যদি তিলক কেটে বা গেরুয়া পরে আমি যদি রাস্তা দিয়েও বেরোই, তখন বলবে এই দেখো বিজেপি হয়ে গেছে সাম্প্রদায়িক দল। এটাই হচ্ছে মুশকিল। যখন কালকে আমরা একটা ছবি দেখছিলাম, কালকে ঈদ ছিল, তো আমরা একটা ছবি দেখছিলাম যে দুটো ছবি, একটা জায়গায় বিধানসভার তৃণমূলের এবং সিপিএমের নেতা পাশাপাশি একটা মসজিদে গিয়েছেন, সেখানে ছবি তুলেছেন। আবার তার আগের দিনের ছবিটা হচ্ছে তৃণমূলের প্রার্থী, মানে এটাও তৃণমূল প্রার্থী, সিপিএম প্রার্থী, আর একটা লোকসভার তৃণমূল প্রার্থী আর সিপিএম প্রার্থী, তারা দুজনেই এক জায়গায় ইফতার পার্টি করছে। কোনো শেতলা পুজোয় তো এদেরকে দেখিনি। ধর্ম বা জাত শুধু হিন্দু যদি করে তখন হচ্ছে বজ্জাত, আর ধর্ম বা জাত যদি হিন্দুর বাইরে কোনো কিছু হয় তখন হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এটা বন্ধ হওয়া দরকার, এটা বন্ধ হওয়া দরকার। দেখুন, আমরা হিন্দুত্বের কথা বলি, আর হিন্দুত্ব পরধর্ম সহিষ্ণুতার কথা বলে, এটা ভুলে গেলে চলবে না। অসংখ্য ধন্যবাদ সজল বাবুকে, খুব সুন্দর উদাহরণ দিয়ে কথা বললেন এবং ওনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। দেখতে থাকুন বিজনেস প্রাইম নিউজ, জীবন হোক অর্থবহ।